ইন্ডিয়ানদের মধ্যে একজনের হাই ব্লাড প্রেশার আছে। 10 কোটিরও বেশি ইন্ডিয়ানরা ডায়াবেটিসে ভুগছে। আর তাদের সারা জীবন প্রতিদিন একটা করে ট্যাবলেট মিস না করে খেয়ে যেতে হবে। আর ঠিক এইখানেই ট্রেডিশনাল মেডিসিন আশার আলো দেখায়। কিন্তু সমস্যাটা হলো, আমাদের এই ফাস্ট লাইফে কার কাছে কাঢ়া তৈরি করা বা খমিরা খাওয়ার সময় আছে? আমরা ইনস্ট্যান্ট সলিউশন চাই, কুইক রিলিফ, একটা ডোজ। তাহলে প্রশ্ন হলো, ইউনানি কি পরিবর্তনের সাথে মানিয়ে নিতে পারবে? নতুন ভারতের সাথে তাল মিলিয়ে সবার চাহিদা পূরণ করবে? এর উত্তর খুঁজতে আমি একজনের কাছে এসেছি যিনি দুদিকেই ভারসাম্য বজায় রেখে কাজ করেন, নির্ভুল আধুনিক বিজ্ঞান এবং ট্রেডিশনাল মেডিসিনের জ্ঞান। ডক্টর সন্তোষ যোশী, হামদর্দ ল্যাবরেটরিজের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের হেড। তো ডক্টর যোশী, বলুন, আপনি কিভাবে ট্রেডিশনাল ফর্মুলেশনকে মূল বিষয় থেকে মডার্ন ল্যাবরেটরিতে নিয়ে এলেন? হ্যাঁ, যখন আমরা বিশেষ কোনো রোগের উপর কাজ করি, সেই নির্দিষ্ট রোগের সবচেয়ে ভালো থেরাপিউটিক ওষুধ তৈরি করার জন্য আমরা ফার্সি আর উর্দুতে লেখা পুরনো ইউনানি বইগুলো পড়ি। তাই আমাদের ইউনানি চিকিৎসকরা, যাদের হাকিম বলা হয়, তারা বইগুলো খুব মন দিয়ে পড়েন যাতে নির্দিষ্ট একটা রোগের জন্য বেস্ট ফর্মুলেশনটা ওখান থেকে খুঁজে বের করতে পারেন। তারপর আমাদের ইউনানি চিকিৎসকের টিম, ফার্মাকোলজিস্ট আর ইউনানি ফর্মুলেশন এক্সপার্টরা একসাথে উপাদানগুলো বাছাই করে, যা দিয়ে আমরা একটা নতুন ওষুধ তৈরি করার চেষ্টা করি। আর সবশেষে রেজাল্টের ওপর ভিত্তি করে আমরা তখন ফর্মুলেশনের প্রস্তুতি শুরু করি। ইউনানি চিকিৎসায় বিভিন্ন উপায়ে নিরাময় সম্ভব। রোগান, ব্যথা ও নার্ভের তেল, মাজন এবং খমিরা, স্ট্রেংথ বাড়ানোর পেস্ট, আর ভেষজের নির্যাসের সলিউশন এবং শরবত, মিষ্টি সিরাপ, যা আসলে ওষুধ। হামদর্দের শুরুর বছরগুলোতে হাকিম আব্দুল মজিদ এসবে খুব দক্ষ হয়ে উঠেছিলেন। হঠাৎ দিল্লির এক প্রচণ্ড গরমে তার মাথায় একটা আইডিয়া এলো। শহরে গরম তখন খুব বেশি, রোগীরা তাপ, ক্লান্তি, তেষ্টা, ডিহাইড্রেশনে ভুগছিল। আব্দুল মজিদ একটা দুর্দান্ত শরবত বানালেন। সেই শরবতটা ছিল রু আফজা, এমন এক পানীয় যা শরীরকে সতেজ করে তোলে। হামদর্দের কাছে অনেক রেমেডি ছিল। রক্তের জন্য সাফে, গলা ব্যথার জন্য সুয়ালেন, সর্দি কাশির জন্য জোশিনা। আর এই প্রতিটা ফর্মুলেশনের পেছনে শুধু একজন পুরুষই নয়, একজন মহিলাও ছিলেন। আব্দুল মজিদের স্ত্রী রাবেয়া বেগম, যিনি অলক্ষ্যেই থেকেছেন। হামদর্দ যখন ধীরে ধীরে নিজের পায়ে দাঁড়াচ্ছে, তখন এক দুর্ঘটনা ঘটে। 1922 সালে হাকিম আব্দুল মজিদ হঠাৎ করে মারা যান। তখন তার বয়স মাত্র 40 বছর। একা পড়ে যান তার স্ত্রী রাবেয়া বেগম ও তার ছোট ছোট সন্তানেরা। উনি মারা যাওয়ার পর হামদর্দের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায়। এরপর যা ঘটে তা শুধু হামদর্দের ভাগ্যই নয়, ভারতের ইউনানি চিকিৎসার মূল নীতিও বদলে দেয়। तुम सोचते हो सब देख लिया है? लिविंग रूम को एक बार I'm here at Khari Baoli, Asia's largest spice and herb market. For more than 350 এই দোকানগুলো প্রায় সবকিছুই বিক্রি করছে। দারচিনি থেকে এলাচ, জাফরান থেকে চন্দন। এর মধ্যে অনেক হার্বের পাওয়ারফুল হিলিং প্রপার্টি আছে। জ্বরের জন্য রয়েছে তুলসী, গলা ব্যথার জন্য মুলেঠি, আর নার্ভের জন্য অশ্বগন্ধা। প্রত্যেক হাকিম বা ডাক্তারের জন্য এই উপাদানগুলো গুরুত্বপূর্ণ। কাঁচামাল যত ভালো হবে, ওষুধও হবে ততই কার্যকর। একসময় দিল্লির এই পুরনো রাস্তাগুলো দাওয়াখানায় গিজগিজ করত, যেখানে সাধারণ মানুষ চিকিৎসার জন্য ভিড় জমাতো। কিন্তু এখানে একটা বিশেষ দাওয়াখানা ছিল, যা শুধু ভারতে নয়, বাইরেও এর নাম যশ ছড়িয়ে পড়ে।
আর সেই দাওয়াখানাটা হলো হামদর্দ। আজ হামদর্দ একটা আন্তর্জাতিক কোম্পানি হলেও একটা সময় ছিল যখন এর দূরদর্শী প্রতিষ্ঠাতা আব্দুল মজিদের মৃত্যুর পর এর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। আব্দুল মাজিদ সাহেব খুব অল্প বয়সে, মাত্র 40 বছর বয়সে মারা যান 1942 সালে। আমার মতে এটাই ছিল হামদর্দের টার্নিং পয়েন্ট। তখন হঠাৎ করে মহাজন এবং লোভী প্রতিযোগীরা এসে হাজির হয়, কিন্তু সেই অনিশ্চয়তার মুহূর্তে একজন শান্ত ব্যক্তি সামনে এগিয়ে আসেন, রাবেয়া বেগম, আব্দুল মজিদের স্ত্রী, একজন বিধবা, একজন মা, কিন্তু তার চেয়েও বেশি একজন অদৃশ্য শক্তি যা হামদর্দকে শক্ত হাতে ধরে রাখে। রাবেয়া বেগমকে আবা বলতো, এর মানে আসলে বড় বোন। এই কাজের প্রতি তার লক্ষ্য আর উদ্দেশ্য একেবারে স্থির ছিল। তিনি জানতেন ভবিষ্যৎটা কেমন হবে। তাই আমার মতে সেই সময় উনার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ 2 ছেলেই ছিল নাবালক। আসলে তিনি ছিলেন সেভিয়ার হামদর্দের। এই কঠিন মুহূর্তে দুজন সামনে আসে, হামিদ আর সাঈদ। সেই সময় রাবেয়া বেগম তাদের মানুষ করে শুধুমাত্র ওদের বাবার নামই নয়, হামদর্দের অসমাপ্ত স্বপ্ন বহন করার শক্তি যোগান। মোহাম্মদ সাঈদ ছিলেন খুবই প্রভাবশালী ব্যক্তি, যিনি হামদর্দের নাম বাজারে, ঘরে ঘরে এবং প্রগতিশীল ভারতের সব জায়গায় প্রচার করেন। কিন্তু আব্দুল হামিদ ছিলেন ইন্ট্রোভার্ট, চিন্তাশীল আর দূরদর্শী, যিনি ইউনানি চিকিৎসার জ্ঞানে ডুবে থাকতেন। হাকিম আব্দুল হামিদ সাহেব, তিনি ছিলেন একজন চিকিৎসক, একজন গবেষক এবং একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট। তার মধ্যে সমস্ত গুণই ছিল। ভালো ব্যবসা জানতেন, একটা সিস্টেম চালনা করছিলেন, আর সবথেকে ইম্পর্ট্যান্ট যেটা, সরাসরি গ্রাহকের সাথে যোগাযোগ রাখতেন। হাকিম আব্দুল হামিদ শুধু ইউনানি মেডিসিনকে বাঁচিয়ে রাখার জন্যই বিখ্যাত ছিলেন না, উনি এতে নতুন প্রাণ দান করেছিলেন। কারণ উনি শুধু একজন ব্যবসায়ী নন, বরং একজন হাকিমও ছিলেন। প্রতিদিন তিনি রোগীদের সাথে বসে মন দিয়ে সব কিছু শুনতেন, জটিল ফর্মুলেশনগুলো সিম্পলিফাই করতেন, পুরনো রেসিপিগুলোকে রিফাইন করতেন, আর এমন ওষুধ তৈরি করতেন যা শুধুমাত্র কার্যকর আর সুস্বাদুই নয়, বরং সহজলভ্য আর সাশ্রয়ী ছিল সাধারণ মানুষের জন্য। একটি বিখ্যাত পত্রিকা ওর ব্যাপারে লেখে যে উনি জাতির স্পন্দন অনুভব করতে পারেন। ইউনানি চিকিৎসার সাথে আমার পরিচিতি হয়েছিল যখন আমার দাদু ঠাকুমা আমাকে সুদুরিয়ার জোশিনা ব্যবহার করার পরামর্শ দিয়েছিলেন। আমরা ওনার ক্লিনিকে গিয়েছিলাম। আমাদের পালা আসার পর আমরা হাকিম আব্দুল হামিদের সাথে দেখা করতে গেলাম আর কি। আর জীবনে প্রথমবার আমি দেখলাম কেউ একজন শুধু আমার পালস অনুভব করে সমস্যাগুলো বলতে শুরু করলো। তখন আমি বুঝলাম আমার ওনাকে কিছুই বলার প্রয়োজন নেই। আর ওনার অভিজ্ঞতা দেখে আমি কিন্তু সত্যি অবাক হয়ে গেছিলাম। উনি যেভাবে সমাজের সকল স্তরের মানুষের পাশে দাঁড়িয়ে সেবা করে চলেছেন তা কিন্তু সত্যি অসাধারণ। আজ সারা ভারত জুড়ে হামদর্দ ওয়েলনেস ক্লিনিকগুলোতে আব্দুল হামিদের মাতাবের নীতি বেঁচে আছে। এখনও সেখানে যত্ন সবার আগে এবং চিকিৎসা পরে হয়। হাকিম আব্দুল হামিদের ধারণা ছিল যে কোনো সমাজের উন্নতির জন্য 2 স্ট্রং পিলারের প্রয়োজন হয়, সেহত আর তালিম, অর্থাৎ হেলথ কেয়ার আর শিক্ষা। এই কারণেই হামদর্দের প্রায় 85% লাভ এই মহৎ কাজে ব্যয় করা হয় হামদর্দ ন্যাশনাল ফাউন্ডেশনের মাধ্যমে। मैं दावे के साथ कह सकता हूं